দেখেন বাংলাদেশের অর্থনীতি কন্ট্রাকশনের ভিতরেই আছে, এটা কখনো এক্সপানশনারি জায়গায় যায় নাই। আসলে আমরা মাঝে যখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 48 বিলিয়নে চলে গিয়েছিল তখন আমাদের মনে হয়েছিল যে এক্সপানশনের দিকে আছে, কিন্তু এটাকে বেশি দিন টেকে নেয়, কিন্তু কন্ট্রাকশনের মধ্যেই ছিল। এবং যতবার মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে আপনি খেয়াল করে দেবেন পরে সবসময় সংকোচনমূলক মুদ্রানীতিটাকেই প্রেফারেন্স দেওয়া হয়েছে, কখনো এক্সপানশনে যায় নাই। এটা একটা আমাদের অর্থনীতির একটা বড় গ্যাপটা হয়ে গেছে কি, যে আমাদের আয় এবং ব্যয়ের যে অসামঞ্জস্য, আমাদের আয় কম ব্যয় বেশি, এবং এটা এই এই চক্র থেকে আমরা কখনো বের হতে পারিনি। এবং বের হতে পারি নাই শুধু তাই না, আমরা পরিচালন ব্যয়টাকে, রাষ্ট্র পরিচালন ব্যয়টাকে নিয়ে গেছি প্রায় 43%, যেটা সম্পূর্ণ অনুৎপাদনশীল খাত, এবং এখানে কিন্তু ব্যয়টা ইচ্ছা করলে কমানো যেত। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার সুযোগে আমলাতন্ত্র, প্রশাসন তারা কিন্তু নিজেদের ব্যয়টা সাংঘাতিকভাবে বাড়িয়ে নিয়েছে, যেখান থেকে আর বের করে আনা যাচ্ছে না। এবং এটা বের করে আনা না গেলে আপনি কিন্তু বারবারই কমাতে বাধ্য হবেন, সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। একটা বড় অর্থনীতির দুর্বলতার জায়গা হলো আমরা প্রতি বছর যে বাজেট দেই সেই বাজেটটা আমরা বাস্তবায়ন করতে পারি না। বছর শেষে এটাকে সংশোধন করতে হয়, ছোট করে আনতে হয়। এবারও প্রায় 50,000 কোটি টাকার মতন উন্নয়ন বাজেট কমাতে হবে আপনাকে, একই সাথে রাজস্ব প্রক্ষেপণ কমিয়ে আনতে হবে, এবং এটার কোনো জবাবদিহিতা নাই। আমাদের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো এর কোনো জবাবদিহিতা নাই কোথাও। আমি যে একটা বিশাল টার্গেট এনবিআরকে প্রতি বছর দেই, পরবর্তীতে সেটা মিট করতে পারে না, জোর জবরদস্তি করেও মিট করতে পারে না, তাকে একটা সংশোধন দিতে হয়। কিন্তু এনবিআর যে পারলো না, সংসদে কেউ কোনো কথা বলে না এটা নিয়ে, যেহেতু সংসদে কোনো প্রশ্নোত্তর দিতে হয় না যে আপনি তাহলে এত প্রজেকশন কেন করেছিলেন যেটা আপনি অর্জন করতে পারলেন না। এটা কত, আমি বলবো 15 বছর ধরে তো হচ্ছে, এর আগে থেকেই হয়ে আসছে। আমি বহুদিন ধরে বলছি, ইকোনমিস্টরা আরও ভালো করে হয়তো বলবেন, এই সংশোধিত বাজেটের কালচারটা থেকে আমাদের বের হতে না পারলে অর্থনীতির একটা বড় সংকটের জায়গা আমরা বের হতে পারবো না, কারণ আমার কোনো জবাবদিহিতা করতে হয় না। আর্থিক খাতের যে আমাদের বিশৃঙ্খলাটা, এটি এমন একটা জায়গায় গেছে যে এটা পুরো অর্থনীতিকেই মানে আমার মনে হয় ঘিরে ধরেছে। অনেকগুলো ঘটনা তো ঘটেছে, ফার্মার্স ব্যাংক চলে গেছে, বেসিক ব্যাংক, পিকে হালদারের ঘটনা, পদ্মা ব্যাংক হয়েও রক্ষা হলো না। এবং ব্যাংকগুলোতে আইন করে ব্যাংকের মালিকদের জমিদারি কায়েম করা হয়েছে, এবং পাবলিক মানি ডিল করে। তো ব্যাংক তো কোনো ব্যক্তির মালিক টাকা ডিল করে না, পাবলিক মানি ডিল করছে। পাবলিক মানির উপরে কিছু মানুষকে বসিয়ে দিলেন আপনি, যে তারা এটা যা ইচ্ছা তাই করতে পারবে। উনি 9/6 কথা বলেছেন, তার চেয়ে বেশি ক্ষতি করেছে তো ওটা। ঋণ সিস্টেমের উপরে, ব্যাংক পরিচালনার উপরে মালিকদের খবরদারিটা, ওখানে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট আর কাজ করে নাই। ফলে বাজারে দেখা গেছে যে একটা পক্ষের হাতে টাকাটা চলে গেছে, সেই টাকা পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে। বাজারে যে টাকা দরকার ছিল, ব্যাংকগুলো যে হাত বিনিয়োগ করতে পারতেন যেখানে, সেখানে আর বিনিয়োগ করতে পারেনি। বহুদিন পরে এসে সরকার যেটা করেছে যে সুদের হারটা বাজার ভিত্তিক, সুদের হারটা বাড়িয়েছে। আমরা একসময় জোর করে একটা রোমান্টিসিজমের মধ্যে থেকে টাকাটাকে জোর করে ডলারের বিপরীতে ধরে রেখেছিলাম, টাকার মানটা। এটা ক্ষতি করেছে, এটা আমাদের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আমদানি খাতেও কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারে নাই। এবং বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট করতে না পারার কারণে যেটা হয়েছে যে আমরা টাকার কোনো ভ্যালু তৈরি করতে পারিনি। এখন আপনি যখন ক্রলিং পেগে গেছেন, 7 টাকা আপনি বাড়িয়ে দিয়েছেন, এর অর্থ হলো আপনি কিন্তু সীমা, উনি ঠিকই বলেছেন, আমি বাজার ভিত্তিক করিনি, আমি একটা সীমা ধরে রেখেছি নিজের হাতে। ক্রলিং ব্যাক তো প্রতিদিন করার কথা, নিয়মিত করার কথা, সেটা না হয়ে আমি একটা সীমা ধরে রেখেছি। এটাও কিন্তু বাজারে এখন এই যে নতুন করে ইনফ্লেশন তৈরি করছে, ইনফ্লেশন তো দীর্ঘদিন ধরে চলছে, এবং মূল্যস্ফীতির এই প্রভাবটা মানুষের সমগ্র জীবনযাপনে প্রভাব ফেলছে। পুষ্টি কমে যাচ্ছে, তাদের লেখাপড়ার খরচ কমে যাচ্ছে, শিক্ষা ব্যয় ইত্যাদি ক্ষেত্রে। এবং একটা আলোচনা তো আমরা করছিই না, সেটা হলো জ্বালানি ব্যয়টা সরকার যে জায়গায় নিয়ে গেছে এবং যে পদ্ধতিতে নিয়ে গেছে, আরও যাবে, এবং যে পদ্ধতিতে নিয়ে গেছে, ব্যয় তো বেড়েছে কিন্তু পদ্ধতিটা ভালো ছিল না। আমরা ক্যাপাসিটি চার্জ বলেন, তারপরে ব্যক্তি খাতে এমনও তো কোম্পানি আছে যাদেরকে আমরা পেমেন্ট করেছি, তারা 100 টাকা বিদ্যুৎ দেয়নি আমাকে, আসলে দিতে পারেও নেই। এই জ্বালানি খাতের এই বিষয়টা, এবং এলএনজির ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট বেস করে ফেললাম, আমরা দীর্ঘ সময় কোনো এক্সপ্লোরেশনে যাই নেই, একটা সিরিয়াস রকমের ক্রাইসিস তৈরি করেছে, যেটার আমরা প্রভাব দেখতে পেয়েছি করোনাকালে। হঠাৎ করে যখন আপনার ব্যবসা বাণিজ্যে ধস নামলো, আপনার হাতে কোনো নগদ টাকা নেই, কারণ আপনার কোনো ট্যাক্স জিডিপি রেশিও নেই। এটা দক্ষিণ আফ্রিকার মানে আফ্রিকান কান্ট্রিগুলো থেকে কম, দক্ষিণ এশিয়ার মধ্যে কম। আপনার হাতে যদি নগদ টাকা থাকতো, তা দিয়ে আপনি ক্রান্তিকালের মেটাতে পারতেন। কিন্তু আপনি যে করোনাকালে ব্যবসাকে
যেটাকে বলে যে আমরা ইনসেন্টিভ দিলাম, সেটাও শেষ পর্যন্ত ব্যাংক নির্ভর হয়েছে, কিন্তু সেটারও কিন্তু সুদ গুনতে হয়েছে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতি আমি বলবো একটা সংকট ঘনীভূত। এখান থেকে বের হতে গেলে যে সুশাসনের জায়গাগুলো দরকার আর্থিক খাতে, সেটার দৃশ্যমান জায়গা আমরা এখনও দেখতে পাচ্ছি না। বাজার ভিত্তিক করা হয়েছে কিন্তু অনেক দেরি করে ফেলা হয়েছে, কিন্তু এটাকেও ধরে রাখতে হবে। সুদের হার বাড়ানোটা ভালো কাজ হয়েছে, কিন্তু অনেক বিলম্ব হয়ে গেছে। সংস্কারের কাজে হাত দিতে হবে। IMF যে কথাগুলো বলছে সেই সংস্কারগুলো করতে গেলে আপনাকে কিন্তু অনেকের অপ্রিয় প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এত সংস্কারের মধ্যে আপনি ঢুকে পড়লে, যেটা আপনার ধীরে 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 করা উচিত। না, ঢুকে নাই তো, IMF যা যা বলছে তো করে নাই, কিছুই করছে না। যদি করতে হয়, কারণ টাকা নিতে হলে সরকার IMF এর ওই কথাটা শুনে যেখানে ভর্তুকি বাড়ানোর কথা আছে, ভর্তুকি কমানোর কথা আছে, কিন্তু যখনই বলে যে লস মেকিং স্টেট ওন এন্টারপ্রাইজ বন্ধ করেন, ওটা করছে না। যখনই বলা হচ্ছে যে রিজার্ভের ক্ষেত্রে আমরা যে নীতি বলেছি সেটা অনুসরণ করেন, সেটা করা কঠিন হচ্ছে। খেলাপি ঋণের ব্যাপারে কঠোর হওয়ার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে না। এই জায়গাগুলোর সংস্কার তো হচ্ছে না। চীন কেন্দ্রিক যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ইন্টারেস্ট আছে, সেটা এমন একটা জায়গায় গেছে যে আমেরিকা খুব বেশি কঠোর হতে পারেনি কিন্তু আওয়ামী লীগের উপরে এবং এই সরকারের উপরে। সেটাই হলো যে ইন্ডিয়ার ফাইনালি ইন্ডিয়ান লাইনটাই বেছে নিতে হয়েছে আমেরিকাকে, এবং সবসময় এটাই হয় আসলে। আমেরিকার ইতিহাস যদি দেখেন আপনি বিভিন্ন দেশগুলোতে, তাহলে দেখবেন আমেরিকা সবসময় বিজয়ী পক্ষে থেকেছে, কিন্তু আমেরিকা কাউকে গিয়ে বিজয়ী করে দিয়ে আসছে এই নজর, মানে এটার নজির খুব একটা নেই। সুতরাং বিএনপি যে প্রত্যাশা ছিল বা হবে বা সাধারণ মানুষ যেটা ভেবেছে তা নয়। এখানে অনেকগুলো কৌশলগত কারণও আছে। রোহিঙ্গা ইস্যুটা বড় একটা ইস্যু আছে। এখানে এতগুলো মানুষ, 180 মিলিয়ন পিপল, বা আমরা যেটাকে বলি যে 200 মিলিয়ন বা 20 কোটি মানুষ, 90% বেশি মুসলমান। সুতরাং এইটাকে অন্যভাবে দেখে এখানে কোনো ধরনের অস্থিরতা, অশান্ত পরিবেশ, এবং এই জায়গাটা শেখ হাসিনাকে তারা একটা ক্রেডিট দিতেই চায় যে শেখ হাসিনা এতগুলো ঝুঁকির মধ্যেও একটা জঙ্গিবাদ মুক্ত পরিবেশ বজায় রেখেছে। এই ক্রেডিটটা তারা সবসময় দিতে, তাদের সমস্ত কৌশলগত পেপারে কিন্তু তারা এই কথাটা বলে। এশিয়া টাইমস অনলাইনে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানেও দেখা গেল যে প্রো ওয়েস্টার্ন রাইটার্সরা বাংলাদেশের অনেক নেগেটিভিটির মধ্যে পজিটিভলি দেখে এইটা, যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, রোহিঙ্গা ইস্যু, এত কিছুর মধ্যেও যে একটা মিলিটেন্সিকে দমিয়ে রাখতে পেরেছে, ইসলামিক মিলিটেন্সি, এটাকে তারা একটা বড় ক্রেডিট হিসেবে দেখতে চায়। এবং ইকোনমির ক্ষেত্রে কিন্তু এই কথাটা ঠিক, যে ওরা ওই যেটা বললাম যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তারা দেখে যেখানে বিনিয়োগ করলে লাভ আছে কিনা। যদি বিনিয়োগ, মার্কিন বিনিয়োগ এখানে যা আছে, নতুন বিনিয়োগ আসতে গেলে তারা এখানে অনেকগুলো ক্যালকুলেশন করে, পলিটিক্যাল ক্যালকুলেশন এজ ওয়েল এজ তাদের যে মিলিটারি ক্যালকুলেশন আছে সেটাও দেখে। বাংলাদেশ কিন্তু এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার যে অ্যাসোসিয়েশন আছে, সেখানে কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন ধরে পার্টিসিপেট করছে। প্যামসল না কি যেন বলে, সেখানে বাংলাদেশ আর্মি পার্টিসিপেট করে। বাংলাদেশের সেনাবাহিনীর বিশাল একটা ইনভলভমেন্ট আছে উইথ ইন্ডিয়ান আর্মি এজ ওয়েল এজ US আর্মি। সম্প্রতি পুতিন চীন ভ্রমণের পরে ইন্ডিয়ান রিয়াকশনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব বেশি ক্রিটিক্যাল না কিন্তু, বরং তারা বলছে আমরা সতর্ক দৃষ্টিতে দেখছি। তার অর্থ হলো কি, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, জাপান এবং একই সাথে USA, এদের সাথে একটা ভারসাম্যমূলক রিলেশন রেখেছে। ইকোনমিক্যালি কতটা বেনিফিটেড হয়েছে আমরা জানি না, কিন্তু সেহেতু জনাব জিয়া অনেকগুলো পরিসংখ্যান দিলেন যে হয়নি, কিন্তু পলিটিক্যাল বেনিফিট কিন্তু শেখ হাসিনা রিপ করতে পেরেছেন, এটা আমার কাছে মনে হয়, এবং এটা খুব স্ট্রংলি পেরেছেন। সেটাই তাকে একটা মানে বলতে গেলে আরামদায়ক জায়গায় রেখেছে এই জায়গাটাতে। এখানে কূটনীতির জায়গায় আমরা যেভাবে প্রত্যাশা করি বা বিএনপি যেভাবে প্রত্যাশা করছে, ডিপ্লোমেসি আসলে কিন্তু ম্যাথমেটিক্স না, ডিপ্লোমেসি অনেক বেশি সোশিওলজি। সুতরাং এটার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়, এইভাবে শুধুমাত্র ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স দিয়ে সেটা যাচাই করা যায় না। সেই জায়গায় আমি বলবো যে শেখ হাসিনা অনেক লাভবান হয়েছেন, যে ভারতের মতন একটা বন্ধু, কঠিন বন্ধুত্ব, যে কোনো পরিস্থিতিতে তাকে একটা শিল দিতে পারে, এবং দিয়েও যাচ্ছে, এটা ওবায়দুল কাদের নিজেও বলেছেন। এবং একই সাথে জাপান, USA যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে কিন্তু IMF এখানে আসতো না। কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাক্টিভ হওয়ার কারণই হলো যে আমেরিকা চায় না যে বাংলাদেশ একটা ডিস্ট্রেসড অবস্থার মধ্যে পড়ুক। সেই জায়গা থেকেই এই সহযোগিতাগুলো কন্টিনিউ করছে। এবং ডোনাল্ডোর বক্তব্য, বাইডেনের চিঠি, যে দে ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড, তারা মানে কন্টিনিউ করতে চায়, সম্পর্কের মাত্রাটাকে এগিয়ে নিতে চায়। ক্রিটিক্যাল আছে, তারা অনেক ধরনের ক্রিটিক্যাল, তারা এখানে গণতন্ত্রের ব্যাপারে ক্রিটিক্যাল, মানবাধিকারের ব্যাপারে ক্রিটিক্যাল, তারা অপোজিশনের প্রতি বিহেভিয়ারে ক্রিটিক্যাল, প্রেসের ব্যাপারে ক্রিটিক্যাল, বাট অ্যাট দ্য সেম টাইম তারা এটার জন্য জীবন দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ আছে বলে আমার। সো আমরা একেবারে শেষের দিকে, জিয়া হাসান, আপনার কনক্লুডিং রিমার্কস।
সব ধন্যবাদ। মিলিয়ে? জি। প্রথমে জিলুর ভাই আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আমি ইসহাক ভাই লাস্টে যেটা বলেছেন আসলে উনি অত্যন্ত অভিজ্ঞ বিশ্লেষক। উনার প্রত্যেকটা কথাই আমি বলতে গেলে এগ্রি করি। আমি আমার মূল ফোকাস অর্থনীতি। আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতি সংকটের মধ্যে আছে। আমরা বিভিন্ন ম্যানিপুলেটেড ডেটা দিয়ে এই সংকটটা ঢেকে রাখছি এবং আমরা আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে বা ১ বছরের মধ্যে আমাদের অর্থনীতি খারাপ জায়গাটা অনেক স্পষ্ট হয়ে যেতে পারে এবং ওই সময় মানে এখনই আমরা ঠিক আছে আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক কনভার্সন হোক, কিন্তু আমরা এটা চাই না যে বাংলাদেশে একটা অর্থনৈতিক সংকটে মানুষ সাফার করুক। এটা অনেকে চান, কিন্তু আমি পার্সোনালি এটা চাই না। ফলে সরকারের এখনো প্রুডেন্স দেখানোর সুযোগ আছে। এখনো সরকারকে কারেক্ট ডেটাগুলোর ভিত্তিতে তাদের নিজস্ব অনেকগুলো কাজকে রিঅ্যাসেস করার সুযোগ আছে, যেন এই সংকটটার মাত্রাটা কমে আসে এবং এটা মানুষের কাছে সহনীয় হয়। এটা আমি সরকারের কাছে আহ্বান করি। ধন্যবাদ। ইশতিয়াক রেজা, প্লিজ। আমারও সেম অবস্থান অলমোস্ট, যে আমি মনে করি সরকারের সামনে চ্যালেঞ্জটা হলো অর্থনীতি। ব্যাংকিং খাতে যে সমস্ত ঘটনা ঘটেছে অন্তত এই জায়গায় শক্ত অবস্থান নেওয়া উচিত। যারা এতদিন প্রশ্রয় পেয়েছে তারা যেন আর না পায়, এবং ব্যাংকগুলোর ক্ষেত্রে আরেকটু গভীর দৃষ্টি দেওয়া, সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে ব্যাংকিং বিভাগ আছে এটিকে আসলে বিলুপ্ত করা ইমিডিয়েটলি প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য। অন্যথায় দ্বৈত শাসন রেখে আর্থিক খাতের সুশাসন কোনোভাবেই সম্ভব হবে না। এবং আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে অনেক বেশি বাস্তব ভিত্তিক হওয়া, যে আমরা একটা বিশাল বাজেট দিলাম পরে বাস্তবায়ন করতে পারলাম না, সামনে যেহেতু বাজেট, তাই আমি এটা বলছি যে নতুন যে বাজেট আসছে সেখানে অনেক বেশি বাস্তবায়নের তাগিদটা থাকা উচিত, বড় করে বাজেট দেখানোর চাইতে। রেভিনিউ ক্ষেত্রেও আমাদের কিন্তু বাস্তবভিত্তিক হওয়া প্রয়োজন। আমরা অনেক বেশি কোয়েরসিভ হয়ে দাঁড়িয়েছি কিন্তু রেভিনিউর ক্ষেত্রে। রেভিনিউ খাতটাকে এতটা কোয়েরশনের মধ্যে রেখে এটা কিন্তু আসলে প্রো পিপল করা যাবে না। রেভিনিউ সেক্টরটাকেও একটা প্রো পিপল অ্যাপ্রোচ দেওয়া দরকার আছে, এবং সেখানে সেটা সম্ভব। সরকারে আমরা যে অনেক দিন থেকে চেষ্টা করছিলাম রাইট সাইজিং দ্য গভর্নমেন্ট, এটা কিন্তু হয়নি। সরকারের আকার বড় হয়ে গেছে। যেই দেশে সরকারের আকার মানুষের কল্যাণের আকারে চেয়ে বড় হয়ে যায়, সেখানে কিন্তু নিপীড়নমূলক অর্থনীতি তৈরি হয়। এই জায়গাটা থেকে বের করে আনার একটা রাস্তা বের করতেই হবে। অর্থনীতির সংকটের কথা কিন্তু সরকারও আমার মনে হয় যে নানাভাবে স্বীকার করেছে। নির্বাচনের আগে যে ইশতেহার, সেখানে কিন্তু দুর্নীতির কথা, দ্রব্যমূল্যের কথা, ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা হবে, এটার অর্থ হলো যে এক ধরনের তো স্বীকৃতি আছে, যে স্বীকারোক্তি আছে যে আমার ফিরিয়ে আনতে হবে। আমার এখানে গত 15-20 বছরে যেটি ঘটেছে সেটা হলো যে রাষ্ট্রীয় বিনিয়োগ বেড়েছে, কিন্তু বেসরকারি খাতের বিনিয়োগ বাড়েনি। জিডিপির আকারে আমার প্রায় ধরেন 34% বিনিয়োগ দরকার, আমাদের 21% কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি বহুদিন ধরে। আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল অন্তত 25%ও যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে একটা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি বলে যে একটা কথা আছে সেটার মধ্যে আমরা একটু ঢুকতে পারবো। আমরা কিন্তু সেটা ঢুকতে পারিনি। আমাদের রপ্তানি আয় এবং রেমিটেন্স এই দুটোর উপরেই তো, বিশেষ করে গার্মেন্টসের আয়ের উপরে নির্ভরশীল আমরা, কিন্তু সেটাও তো নানাভাবে এখন অভিঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। রেমিটেন্স আয়ের কথা যেটা বলেছেন যে রিয়েল ইনকাম কমে যাচ্ছে, বাড়াতে পারতাম আমরা। একটা হলো যদি বিদেশি বিনিয়োগ আমরা এখানে আনতে পারতাম, তাহলে সরাসরি বিদেশি কারেন্সি কিন্তু ঢুকতো এখানে, কিন্তু বিদেশি বিনিয়োগ আসতে পারছে না। একটা হলো যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সাংঘাতিকভাবে চিন্তার জায়গায় পড়ে, কারণ পৃথিবীতে হিউম্যান ব্রেইন অ্যান্ড ক্যাপিটাল এই দুটোকে বর্ডার দিয়ে আটকানো যায় না। যিনি ব্রিলিয়েন্ট লোক সে পৃথিবীর কোথাও না কোথাও গিয়ে একটা জায়গা করে নিতে পারবে, টাকাও কিন্তু বর্ডারের বাইরে গিয়ে কোথাও না কোথাও জায়গা করে নেয়। এখন বাংলাদেশে কোনো টাকাটা আসছে না। একটা হলো যে রাজনৈতিক অনিশ্চয়তা সাংঘাতিকভাবে আছে এবং অবিশ্বাসের জায়গা আছে, কিন্তু তার চেয়ে বেশি যেটা হয়েছে, যখন লোকাল ইনভেস্টমেন্ট না হয় তখন ফরেন ইনভেস্টমেন্ট আসতে পারে না। এই জায়গাটা থেকে আমরা আসলে বের করে আনতে পারি নেই আমাদেরকে। কিন্তু আমাদের জিডিপি কিন্তু ছিল একটা সময়, ভালো জিডিপি ছিল, ভালো মাথাপিছু আয় ছিল, এবং জিডিপির একটা বড় অংশ যে কনজামশন লেড ইকোনমি, আমাদের ভোগ, যেহেতু মানুষ বেশি, ভোগ বেশি, সেটা তো জিডিপিতে কন্ট্রিবিউট করেছে। কিন্তু এটাকে যে রিয়েল জিডিপিতে কনভার্ট করার জন্য যে ম্যানুফ্যাকচারিং খাতকে অ্যাক্টিভ করা দরকার ছিল, আমার সার্ভিস সেক্টরকে যে ডাইভার্সিফাই করা দরকার ছিল, আমাদের ট্যুরিজম দেখেন ডাইভার্সিফাই হয়নি। ওই এক কক্সবাজার, যেটাতে কোনো বিদেশি যায় না, বলতে গেলে বিশাল লম্বা হয়ে যাবে। তো আমি মনে করি যে সরকারের সামনে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুটোই। চ্যালেঞ্জটা হলো ইকোনমি, কারণ তার সামনে কোনো রাজনীতি নেই, কারণ রাজনীতি দিয়ে তাকে আটকানো যাচ্ছে না।
অপরচুনিটিও এটাই, কারণ তার সামনে যেহেতু কোনো রাজনীতি নাই, ফলে যেটা হয়েছে সে এটাকে কাজে লাগাতে পারে, কিন্তু কাজে লাগাতে না পারলে এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তার জন্য, এবং সেটাই ঘটতে চলেছে আমাদের। কিন্তু অনেকে মনে করেন যে যে রাজনীতি নেই, মানে যাদের জন্য রাজনীতি আছে বা সুযোগ সুবিধাটা আছে, এবং এই সিস্টেমটাকে টিকিয়ে রাখবার জন্য যেহেতু তারা ভূমিকা রাখছেন, সব কিছু তাদেরকেই দিয়ে দিতে হচ্ছে, এবং সেই কারণে সংকটটা আরও ঘনীভূত হয়েছে। ট্রু, ক্ষমতা কাঠামো যারা নিয়ন্ত্রণ করে তারা রাজনীতিটাও নিয়ন্ত্রণ করছে, তারা ইকোনমিটা তাদের মতন সাজিয়ে নিচ্ছে, এবং একটা কাঠামোর মানুষ তো খুব ভালো আছে, এবং তারা এখন যে অবস্থাটা বিরাজ করছে এর বাইরে যেতে চায় না। এর বাইরে গেলে তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মুখোমুখি হতে হবে। বরং এখন যে অবস্থাটা আছে, অভাব থাকবে, অনুযোগ থাকবে, কিন্তু কোথাও কোনো পরিবর্তন হবে না, মানুষ কিছু বলবে না, বলে কোনো লাভ নাই, এরকম একটা জায়গা তৈরি হবে। খেয়াল করে দেখেন, মানুষের মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে, বলে কি হবে? সুতরাং মানুষ বলা ছেড়ে দিয়েছে। এই কমফোর্ট জোনটা একটা অংশ তো অবশ্যই চাইবে।